সাদা কথা কালো কথার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। শনিবার ঘটনাটা ঘটেছিল। লেট নাইট পার্টি সেরে ফিরছিলেন মডেল সনিকা সিং এবং তার সঙ্গে ছিলেন বিক্রম। বেশ কয়েকদিন সনিকার মৃত্যু হয়েছে আমরা জানি এবং বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিক্রম। এবং বিক্রমের ক্ষেত্রে যে যে অভিযোগগুলো সামনে আসছে, ঠিক কি ঘটেছিল, যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে, সেখানে দাঁড়িয়ে বিক্রমের যেটা বক্তব্য যে মদ খেয়ে তিনি গাড়ি চালাচ্ছিলেন না, অর্থাৎ তিনি মদ্যপ ছিলেন না, যে অভিযোগ উঠছে, বেপরোয়া ছিল না তার গাড়ির গতিও। মডেল এবং সহযাত্রী সনিকা সিং চৌহানের মৃত্যুর দায় এড়িয়ে সাফাই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় পুলিশের হাজিরার নোটিশ পেয়েই শুক্রবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং তিনি আগামীকাল আত্মসমর্পণ করতে চলেছেন, এমনটাই অন্তত তার দাবি। তিনি আজ ঠিক কি বললেন, প্রথমে সেটা একবার শুনে নিই। লেট নাইট পার্টি থেকে ফেরার পথে লেক মলের কাছে দুর্ঘটনা, সহযাত্রী মডেল সনিকা সিং চৌহানের মৃত্যু। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন সনিকার পরিবার ও বন্ধুরা, যার মধ্যে ছিল মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বিক্রম, গাড়ির গতিবেগ ছিল 100-র বেশি। সনিকা ও বিক্রম কেউই সিট বেল্ট বাঁধেননি। যদিও হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সাফাই দিতে সাংবাদিক বৈঠক করলেন বিক্রম, তাতে সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন। আরো অনেক কিছু শুনছি। I was intoxicated while driving, গাড়ি 120-তে চলছিল, so on and so forth। না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। তার ডিটেল অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, পুলিশ ডিপার্টমেন্ট কাজ করছেন, আপনারা সবাই জানতে পারবেন, সবাই বুঝতে পারবেন। বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন সহ একাধিক জামিনযোগ্য ধারায় মামলা করেছে টালিগঞ্জ থানা। 3 দিনের মধ্যে হাজিরা দিতে বৃহস্পতিবার হাসপাতালেই নোটিশ পাঠিয়েছিল পুলিশ। আইনি জটিলতা এড়াতে তাই শুক্রবার সকালে তড়িঘড়ি আলিপুর সিজিএম আদালতে সৌগত রায়চৌধুরীর এজলাসে আত্মসমর্পণ করেন অভিনেতা। দুপুরে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান বিক্রম চট্টোপাধ্যায়। Being a law-abiding citizen of India, it's his duty to surrender before the court. তাই উনি আজকে কোর্টে সারেন্ডার করলেন এবং কোর্ট ওনাকে ব্যক্তিগত বন্ডে ওনাকে জামিনে রিলিজ করলেন। তদন্তে যাই উঠে আসুক, জামিন পেয়েই সাংবাদিক বৈঠকের নির্দোষ প্রমাণে সাফাই দিলেন টেলি অভিনেতা। সেই সঙ্গে মিডিয়া ভক্তদের পাশে থাকার আবেদন করলেন তিনি। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী কল্লোল মডেল এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সনিকার বন্ধু শতরূপা পাইন। শতরূপা, আপনাকেও স্বাগত। কল্লোলবাবু, আপনাকেও আরও একবার স্বাগত। কল্লোলবাবু, আপনার কাছ থেকেই শুরু করি যে এই যে আজকে গিয়ে আত্মসমর্পণ বিক্রম চট্টোপাধ্যায় এবং তারপর আগাম জামিন, কারণ কি? এটা আগাম জামিন নয়, এটা জামিন। আচ্ছা, এটা হচ্ছে বেলেবেল সেকশন, যে পুলিশ সুমোটো এই কেসটা করেছিলেন। এই সুমোটো কেসটা সব সেকশনগুলোই হচ্ছে বেলেবেল সেকশন। সেই জন্য উনি স্যারেন্ডার করে রেগুলার বেল নিয়েছেন কোর্টে। যে কোর্টে মামলা পেন্ডিং আছে সেই কোর্টে, কারণ যে কোনো একটা এফআইআর হলে 24 ঘন্টার মধ্যে তো কোর্টে পাঠাতে হবে সেই ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটা। এবারে সেই ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে দেখা গেছে যে এফআইআরটা স্টার্ট হয়েছে সব সেকশনগুলো বেলেবেল সেকশন, তাই উনি স্যারেন্ডার করে বেল নিয়ে নিয়েছেন। এরপর বিচার প্রক্রিয়া শুরু হবে। বেলেবেল সেকশন মানে জামিনযোগ্য ধারায় মামলা, উনি জামিনটা নিলেন। আমার প্রশ্ন হলো, এরপরে জামিন অযোগ্য ধারায় কোনো রকম মামলা কি তার ক্ষেত্রে হতে পারে? যদি ইনভেস্টিগেশনে দেখা যায় যে সমস্ত সেকশনে কেস স্টার্ট হয়েছে, যদি ইনভেস্টিগেশনে দেখা যায় যে অন্য কোনো সেকশন উপযুক্ত, তখন ইনভেস্টিগেটিং অফিসার তিনি প্রেয়ার করবেন লন্ডন ম্যাজিস্ট্রেটের কাছে যে সমস্ত ইনভেস্টিগেশন থেকে বোঝা যাচ্ছে ধরুন অন্য যে কোনো একটা সেকশন ইনপুট হলো, সেটা হচ্ছে নন বেলেবেল, তখন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেয়ার করবেন। ম্যাজিস্ট্রেট দেখবেন যে পুলিশ যে প্রেয়ারটা করলো, যে সেকশনটা অ্যাডিংয়ের জন্য প্রেয়ার করলো, সেটা যথাযোগ্য কিনা। ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে হ্যাঁ যুক্তিযুক্ত আছে, তখনই সেই সেকশনটা অ্যাড হবে। পায়লা, শতরূপা আপনার কাছে যাই। শতরূপা, যে কথাগুলো বিক্রম আজকে বললেন সাংবাদিকদের সামনে, এবং তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি অত্যন্ত ব্যথিত, অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ট্রমাটাইজড হয়ে রয়েছেন। সেখানে তিনি বলেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না এবং তার গাড়ির গতি সত্যিই বেশি ছিল না। বিশ্বাসযোগ্য? আপনি কি মনে করেন? কি প্রুফ আছে? আমার একটাই প্রশ্ন, বিক্রম বা যারা ইনভেস্টিগেশন করছে তাদের ইনভেস্টিগেশন হচ্ছে কিনা আদৌ আই ডাউট। তো সেইটা নিয়ে আমার প্রশ্ন আছে যে কি প্রুফ আছে বিক্রমের এই কথাটায় যে ও বলছে যে আমি ড্রিঙ্ক করিনি, এই কথাটার প্রুফ আমাকে কে দেবে?
কে বলবে আমাকে এসে যে বিক্রম ড্রাঙ্ক ছিল না? আর ও যেখানে পার্টি করছিল সেখানে তো অনেক উইটনেস ছিল, ওখানে তো ওর বন্ধুরা ছিল, কিছু বন্ধু তো স্ন্যাপচ্যাটে ড্রাঙ্ক অবস্থায় পিকচারও পোস্ট করেছে, কিছু লোক তো যেই টেবিলে ওরা বসেছিল সেদিনকে রাতে সনিকা নিজে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছে যে ও পার্টি করছে, ও রেডবুল ওর এটিএম কার্ড থেকে ও নিজে রেডবুল খেয়েছে সেটার প্রমাণ আছে, ভডকা পাঞ্চ করা হয়েছে, ও নিজে একটুখানি অ্যালকোহল খেয়েছিল, সেখানে বিক্রম কি করে না খেয়ে ড্রাইভ করে আর 120 km যে স্পিডে ছিল না, এটার কি প্রমাণ আছে? কলকাতা সিসিটিভি ফুটেজ, বিং আ মেট্রোপলিটন সিটি, ওয়্যার ইজ দ্য সিসিটিভি ফুটেজ? আমার অবাক লাগছে। শত্রুবা, আপনার কথা শুনে একটা জিনিস মনে হচ্ছে যে বিক্রম যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আপনি মানতে রাজি নন, কিন্তু বিক্রম, সনিকা, বিক্রমকে আগেও নিশ্চয়ই আপনি দেখেছেন, আপনি চেনেন, সেক্ষেত্রে বিক্রমের উপর আপনার ভরসাটা নেই কেন, বিশ্বাস কেন করতে পারছেন না? দেখুন, আমি বিক্রমকে চিনি না, আই হ্যাভ নাথিং अगेंस्ट, আমার কোনো পার্সোনাল গ্রাজ বিক্রমের প্রতি নেই, আমি ওকে একদমই চিনি না, আমার জীবনেও ওনার সাথে কোনোদিন কনভারসেশন হয়নি। আমি আজকে একটা খুব ইমোশনাল ফ্রেন্ড হয়ে সনিকার মৃত্যুটা আমি নিতে পারছি না। আমি 3টে রাত্রি ঘুমোতে পারিনি, আমার বন্ধুটা মারা গেছে। আমার মনে হয় আমার গিল্ট আর পেন একসাথে কাজ করছে, বিকজ আমি ওর সাথে টাচে ছিলাম না। সনিকা আমার খুব, শি ওয়াজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড কলকাতার, আমার সারা জীবনের খুবই প্রেশিয়াস একটা ফ্রেন্ড। আজকে আমি যেটা ফিল করছি সেটা আমার মনে হয় না কেউ ফিল করতে পারছে, কারণ আমি চাই একটু জাস্টিস পাক। ও নিজেও ওপরে গিয়ে ভাবতে পারছে না যে ও মরে গেছে, ওকে তো আমি চিনি, ওর মৃত্যুর পর নিজেও ভাবতে পারছে না এই বাবা আমি মরে গেলাম, এটাই ওর হচ্ছে, বিকজ শি হ্যাড আ প্রেশিয়াস লাইফ। আমার মনে হয় বিক্রমের থেকে ও বেশি বিজি ছিল অ্যাজ আ মডেল। আমার মনে হয় যে ও প্রচন্ড স্যাটিসফাইড একটা লাইফ লিড করছিল, তাই ওর যে এই অ্যাক্সিডেন্টাল মৃত্যু মানে কি আমি বুঝি, আমি একটা শিক্ষিত মেয়ে, আমি অ্যাক্সিডেন্টাল মৃত্যু মানে বুঝি, বাট আমি এটার মানে বুঝি না যে তুমি যদি ড্রাঙ্ক ড্রাইভিং করে থাকো বা তোমার স্পিড যদি তোমার গাড়ির বাড়া থাকে, তাহলে সেটা কেন প্রুফ করা কোনো স্পেশাল ইনভেস্টিগেশন করবে না। আমি আপনার কাছে আসছি বিক্রম চট্টোপাধ্যায়ের আইনজীবী, তিনি কি বলছেন আমরা তার আগে একটু শুনেন। আমাদের সাবমিশন যেটা ছিল, A 279 এই সেকশনের আন্ডারে, which are bailable in nature, being a law abiding citizen of India, it's his duty to surrender before the court, তাই উনি আছে কোর্টে সারেন্ডার করলেন এবং কোর্ট ওনাকে ব্যক্তিগত বন্ডে ওনাকে জামিনে রিলিজ করলেন, বেল দিলেন। এটা আমরা সাবমিশনেই বলেছি, উই গট 41 নোটিস, 41 নোটিস মানেই তদন্তে সহযোগিতার জন্য দেওয়া হয়। উই গট দি নোটিস, ডেফিনেটলি উইল গো অ্যান্ড কোঅপারেট উইথ দি ইনভেস্টিগেশন। কলেলদা, এটা কি কোথাও একটা নিজেকে একটু আড়াল করে রাখার চেষ্টা বা সাবধানী একটা পদক্ষেপ? এটা কোনো সাবধানী পদক্ষেপ বা আড়াল করার কোনো চেষ্টাই নয়। কোনো একটা কেস যদি হয় কারো বিরুদ্ধে, সে যদি কোর্টে স্যারেন্ডার করে, তার মানেই এটা তার ভালো পদক্ষেপ। সে কোর্টের বা জুডিশিয়াল প্রক্রিয়া থেকে সে সরে যাচ্ছে না, সে জুডিশিয়াল প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। আজকে ওই যে প্রেস কনফারেন্সে বিক্রম বলেওছে যে আমি পালিয়ে যাচ্ছি না, পালিয়ে যাচ্ছি না। একটা কেস হয়েছে, তার সে কোর্টে গিয়ে স্যারেন্ডার করেছে, এরপর ইনভেস্টিগেশনে 41-এ নোটিশ দিয়েছে সিআরপিসিতে ইনভেস্টিগেটিং অফিসার। এবারে সে তার মৃত্যুটা অ্যাক্সিডেন্টাল না, সে তার নলেজে ছিল, তার ইন্টেনশন ছিল ওকে মারার, সেগুলো সবই তো ইনভেস্টিগেশনে হবে। ইনভেস্টিগেটিং অফিসার সমস্ত কিছু বার করবে। এবারে সেটা নিয়ে কিন্তু বক্তব্য না, কিন্তু যেটা শতরূপা যে প্রশ্ন তুলছেন যে মদ্যপ অবস্থায় ছিলেন, যে কোনো মৃত্যু, একটা জিনিস ভাববেন, যে কোনো মৃত্যুই হচ্ছে বেদনাদায়ক। ওনার হয়তো বান্ধবী মারা গেছে বলেই এতটা ইমোশনাল হয়ে পড়েছে। যে কোনো মৃত্যুই যে কোনো পরিবারের কাছে, তার কাছের লোকের কাছে বেদনাদায়ক। এতে ওনার কাছে হয়তো ইমোশনালি এইসব বলছেন। যে কোনো একটা ইনভেস্টিগেশনের আগে সে আদেও মদ্যপ অবস্থায় চালালো কি না, সে জোর করে চালালো কি না, সে তার ইন্টেনশন ছিল ওকে গাড়িতে তুলে অ্যাক্সিডেন্ট করে মারবে কি না, সবই তো ইনভেস্টিগেশনের পার্ট। ইনভেস্টিগেশনের আগে আমরা কি করে বিচার করে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি যে হাই স্পিডে যাচ্ছে, মদ খেয়ে যাচ্ছে, সবই ইনভেস্টিগেটিং অফিসাররা বিচার করবে। শতরূপা কিছু একটা বলছে যে, হ্যাঁ শতরূপা।
হ্যাঁ, আমি এখানে কিন্তু কোনো রকম ভাবে ইন্টেনশনাল মার্ডার বলছি না, আমি আনইনটেনশনাল মার্ডার কথাটাই আমি ইউজ করতে চাই না। আমি কে যে তাকে বলবো যে ও কিছু প্ল্যান প্লট করে কিছু করতে গেছে, আমি সেসবে একদমই বিশ্বাস করছি যে বিক্রম ওরম টাইপের ছেলে হতে পারে না যে ইন্টেনশনালি গাড়িটা র্যাশ, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। আমার একটাই বক্তব্য যে আমি যদি আজকে গাড়িটা যেই স্পিডেই চালাতাম, আমি যদি ড্রাঙ্ক থাকতাম আর আমার বন্ধু যদি মারা যেত, আমি ডেফিনেটলি পুলিশের কাছে গিয়ে বলতাম আমি ড্রাঙ্ক ছিলাম, আমার বন্ধু আজকে মারা গেছেন, আপনি আমার সাথে কি করতে চান করুন। আমি এই কথাটা বলতাম না যে আমি ড্রাঙ্ক ছিলাম না। আর আরেকটা কোয়েশ্চেন আমার আছে, যে সনিকাকে গাড়ি থেকে বার করে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে গেল, সেখানে কি ফার্স্ট স্টেপ হওয়া উচিত ছিল না যে বিক্রমের অ্যালকোহল টেস্ট আর মেডিকেল রিপোর্টস গুলো রেডি করে রাখা? আমি আসছি আপনার কাছে। বলুন, এই জায়গায় আমার প্রশ্ন যে একজন নেশা করে ছিলেন কিনা, মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, সেটা জানার জন্য কি করা হয়, কি টেস্ট করা হয়? ব্রিদিং অ্যানালাইজার টেস্ট হয়। এছাড়াও এই টেস্টটা তো সঙ্গে সঙ্গে করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। এই ক্ষেত্রে উনি অসুস্থ, অ্যাক্সিডেন্টাল কেস ছিল, ওনাকেই ভর্তি হয়েছে। এছাড়াও যদি ব্লাড টেস্ট করা যায় উনি অন্য কোনো নেশা করেছিলেন কিনা বা মদ্যপ ছিলেন কিনা, ব্লাড টেস্ট করলে সমস্ত কিছু ধরা পড়বে যে আদেও উনি কোনো নেশাগ্রস্ত ছিলেন। নিশ্চয়ই ইনভেস্টিগেটিং অফিসাররা এই ব্যাপারগুলো দেখবে। এছাড়াও সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখবে। যারা এটা নিয়ে একটু বিস্তারিত আসছি, কারণ এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে, যেহেতু অনেকগুলো দিন ঘটে গেছে, অনেকগুলো ঘন্টা পেরিয়ে গেছে, ফরেনসিক টেস্টের কি কোনো প্রয়োজন থাকবে? আমি আসছি কল্লোলদা আপনার কাছে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন দিনভর। আরো অনেক কিছু শুনছি। I was intoxicated while driving, গাড়ি 120-তে চলছিল, so on and so forth। না, এগুলোর মধ্যে একটাও ঠিক নয়। তার ডিটেল অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, পুলিশ ডিপার্টমেন্ট কাজ করছেন, আপনারা সবাই জানতে পারবেন, সবাই বুঝতে পারবেন। বলতো, যে জায়গাটায় আমরা ছিলাম, প্রথমত বিক্রম যেগুলো দাবি করছে যে ওর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, সেই অভিযোগগুলো একটাও ঠিক নয়, সেটা অন্তত ইনভেস্টিগেশনে প্রমাণিত হবে। আর সেই ইনভেস্টিগেশনে প্রমাণিত করতে গেলে ও মদ্যপ অবস্থায় ছিল কিনা বা কোনো রকম নেশা করেছিল কিনা, তার একটা এভিডেন্স দরকার। কোনো অপরাধী যদি প্রথম দিনই স্বীকার করে নেয় তাহলে তো আর ইনভেস্টিগেশনেরই দরকার নেই, তাহলে তো প্রথম দিনই পরের দিন বিচার হয়ে যাবে, তার সাজা হয়ে যাবে। তা নয়, অপরাধী কখনোই তার দোষ স্বীকার করে না সাধারণভাবে, সাধারণত। মানে আপনিও কি বিক্রম যে কথাগুলো দাবি করছেন বিশ্বাসযোগ্য নয় বলছেন? আমি সঠিক কি বেঠিক এই কথা বলছি না। আমি কোনো যখন অপরাধী অপরাধ করে, সবাই যদি অপরাধ স্বীকার করে নিত, তাহলে আর এই ইনভেস্টিগেশনেরও দরকার হতো না, আর বিচার ব্যবস্থারও দরকার হতো না। তাহলে পরের দিনই তো গিয়ে বলতে পারে ম্যাজিস্ট্রেটের কাছে আমি এই অপরাধ করেছি, আমার সাজা দিয়ে দাও। তাহলে আর ইনভেস্টিগেশনেরও দরকার নেই, আর এই বিচার প্রক্রিয়ারই দরকার নেই। এখন সেটা নয়, যে কোনো অপরাধী সাধারণ, তবে উনি খেয়েছেন কি খাননি সেগুলো তো ইনভেস্টিগেশনে আসবে। ফরেনসিক টেস্ট কি করা হবে এক্ষেত্রে? হ্যাঁ, ফরেনসিক। এছাড়াও সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে, যারা ধরুন পার্টিতে গেছিল, যারা খাবার দাবার সার্ভ করেছিল, তারা কি ধরনের খাবার দিয়েছিল, তার মধ্যে অ্যালকোহল ছিল কিনা, বা অন্য কোনো নার্কোটিক ড্রাগস ইউজ করেছে কিনা, বা কোনো রকম সাইকোট্রপিক সাবস্টেন্স ইউজ করেছে কিনা, বা চরস বা গাঁজা এই ধরনের কোনো সেবন করেছে কিনা বা পান করেছে কিনা, এগুলো তো সব ইনভেস্টিগেশনের ব্যাপার। এইগুলো ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেটিং অফিসার তিনি দেখবেন যে আদেও তিনি মানে যে টেস্ট করার দরকার সেই টেস্ট ছাড়াও তো এইসবগুলো দিয়েও প্রুভ হতে পারে। এছাড়া যেখানে পার্টি হচ্ছিল সেখানে সিসিটিভি ক্যামেরা থাকতে পারে, বা কেউ ফটো তুলতে পারে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তারও তো একটা সিসিটিভি ফুটেজ, বা যেখানে পার্টি চলছে গাড়ির গতিটা কিভাবে জানা যাবে? এখন সব স্পিড মাপার নানা রকম ক্যামেরা আছে, সেখান থেকে পাবে সমস্ত। এটা তো ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেটিং অফিসার ঠিক, কলকাতা পুলিশ ঠিক মানে শতরূপা কিছু একটা বলছে, যে শতরূপা প্লিজ। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা নার্কোটিক্স টেস্ট হয়তো অনেক ঘন্টা পরও করলেও তার ব্লাডে কোনো রকম ভাবে ড্রাগ আছে কিনা সেটা বোঝা যায়। সেটাও কি আদৌ হয়েছে? আমি তো কোনো খবরই সেসবের ব্যাপারে পাচ্ছি না। আমি একটা কথা বলছি, যেমন ধরুন আজকে 4 দিন হয়ে গেছে,
সে 5 দিন, ধরুন যেদিন ইনসিডেন্ট হয় তার আগের দিন ধরুন ড্রাগটা নিল, হ্যাঁ যে 4 দিন হয়ে তার গেল। মানে ওই ড্রাগটা খেয়েই যে ওটা হয়েছে সেটাও আবার প্রুভের ব্যাপার আছে। হ্যাঁ। যাই হোক, এই নানা রকম জটিল আইনি প্রক্রিয়া আছে, সেটা, হ্যাঁ, ইনভেস্টিগেটিং অফিসাররা দেখবে, নিশ্চয়ই এর ইনভেস্টিগেশন ঠিক মতো হবে। আর ক্যালকাটা পুলিশ যথেষ্ট হচ্ছে মানে ঠিকঠাকভাবেই ইনভেস্টিগেশন হবে আশা করি। সেই মতো যদি দেখা যায় যে কোনো অপরাধ করে থাকে সেই সেকশনে চার্জশিট হবে। এখন যদি বেলেবেল কি হতে সেকশনে, পারে এক্ষেত্রে, কি হতে পারে? এখন আপাতত যে ঘটনা শুনছি তাতে মনে হয় মানে এখন যা ঘটনা পরিস্থিতি, সাধারণভাবে 304A, এছাড়া 279, বেল কি 336 করে পেলো? এবং হচ্ছে 185 মোটর ভেহিকলস অ্যাক্টে এইগুলো অপরাধযোগ্য বলে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে। আর শতরূপা জিজ্ঞাসা করলো যেটা জামিন হ্যাঁ। কি করে পেলো, এটা তো আপনি বলছেন রেগুলার, কি বলছেন? জামিন কি করে পেলো জিজ্ঞাসা জামিন, করছি। এই যে সেকশনগুলো আছে এই সেকশনগুলো আমাদের জামিনযোগ্য অপরাধ। এই যে নেগলিজেন্স ড্রাইভিং এবং রাশ ড্রাইভিং, এটা 304A আইপিসির মধ্যে পড়ে মেন সেকশন। এই সেকশন হচ্ছে বেলেবেল সেকশন, সেই জন্য তিনি সারেন্ডার করেছেন, ম্যাজিস্ট্রেট বেল দিতে বাধ্য। কোনো বেলেবেল সেকশনের অপরাধ যদি কেউ করে থাকেন, তিনি যদি বেল চান, ম্যাজিস্ট্রেট বেল দিতে বাধ্য। শতরূপা, সনিকার পরিবারের লোকের সঙ্গে তোমার কোনো রকম কথা হয়েছে? তারা কি বলছেন, তারা কি চাইছেন? আমার তো কোনো সাহসই নেই, আমি এখন গিয়ে আমি কি বলবো আমি নিজেও জানি না, তাই আমি আমার মেসেজ কনভে করেছি। আমার অনেক বন্ধুরা ওখানে আছে, তাদের দিয়ে আমি মেসেজ কনভে করেছি। আমি শারনা আন্টি, বিজয় আঙ্কেল জানে যে আমি চেষ্টা করছি আমার দিক থেকে যে অ্যাটলিস্ট একটু জাস্টিস হোক, যেটাই হয়ে থাকুক। আমার কারোর প্রতি পার্সোনাল গ্রাজ নেই, আমি কারোর কোনো ক্ষতি চাই না, কিন্তু যেটা হয়ে থাকে অ্যাটলিস্ট সত্যিটা প্রুভ হোক, সেটাই আমি চাই। কারণ আমরা মডেলস, আমরা অ্যাক্টিং করি, আমাদেরও সোশ্যালাইজ করতে হয়, আমাদেরও লাইফটা কিন্তু নরমাল না। আমাদের সোশ্যালাইজ না করলে আমাদের কাজে এফেক্ট হয়। আপনারা যে জগতে রয়েছেন বা যে জগতে আপনারা থাকেন, কাজ করেন, সেখানে এই ধরনের লেট নাইট পার্টিজ আপনাদের যেতে হয়, অ্যাটেন্ড করতে হয়। সেক্ষেত্রে যখন আপনি আপনার বন্ধু বা পরিচিত কারোর সঙ্গে একটা যান, পার্টি করছেন, তারপর ফেরার সময় আপনি কি খুব ভাবনা চিন্তা করে গাড়িতে উঠবেন? এই ধরনের কোনোদিন হয়েছে? মানে আপনারা কিভাবে, আপনি কি করেন? এটাই এক্স্যাক্টলি, আপনি ভাবুন আজকে আমার একটা খুব ইম্পর্টেন্ট পার্টি অ্যাটেন্ড করতে হবে, আমার সোশ্যালাইজ করা, আমার পিআর, পাবলিক রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর আ মডেল অর অ্যান অ্যাক্টর। বাড়িতে বসে আপনার ঘরে এসে কেউ নক করে বলবে না আসুন আপনাকে কাজ দেবো, এটা হয় না। এরকম এইটা থাকলে আমাদের একটা নর্মাল ফ্যাশন শো থাকলেও তার একটা আফটার পার্টি অ্যাটেন্ড করতে হয়। তার মানে এই নাই যে ও খারাপ মেয়ে বা ও ড্রিঙ্ক করছে কি কিছু, সেটা নিয়ে কোনো দিন কেউ কথা বলতে পারে না। আমার যেটা কোয়েশ্চেন হচ্ছে যে ও যদি রাত্রিবেলায়, আপনি ভেবে দেখুন 3:30-র সময় আমিও যদি গাড়িতে বসে থাকি, যখন রাস্তা একেবারে খালি, যখন কোনো দিকে পুলিশ নেই, আমি কি বেলটা নিয়ে আটকাবো? না, আটকাবো না। আমি যে আমার সাথে থাকবে, হি শুড বি মোর রেসপন্সিবল টু সেফলি ড্রপ মি হোম। আমি জাস্ট ভেবে দেখছি আমি যদি ওর জায়গায় থাকতাম, সনিকারও দোষ থাকতে পারে, সিট বেল্ট বাঁধেননি তিনি, এরকম ধরনের ভুল সনিকাও করতে পারেন, তাই তো? এক্স্যাক্টলি, ওই ভুলটা তো ওর হয়েছে, সেটা নিয়ে তো আমি আর ওকে বলতে যেতে পারবো না। ওই ভুলটা ওর হয়েছে, আর ও জানতো না। আমি শিওর যে সনিকা যতটা রেসপন্সিবল অ্যাজ আ মডেল, অ্যাজ আ person who comes out in social media all the time, ও ওইটুকু রেসপন্সিবল। অনেক কার রিলেটেড শোজ করেছে, ও অ্যাঙ্কারিং করেছে, ও জানে সিট বেল্ট কত ইম্পর্টেন্ট। ও সিট বেল্ট আমার মনে হয় না বলছেন যে ও খুব সেন্সিবল এবং ও খুব রেসপন্সিবল, তাহলে অন্তত এই কথাটুকু মাথায় রাখা দরকার ছিল নাকি যে রাত্রি যখন আমি 3:30-র সময় ফিরছি, যখন রাস্তায় অন্তত কোনো পুলিশ থাকছে না, যখন সিট বেল্ট বাঁধার আমার প্রয়োজন হচ্ছে না, তখন অন্তত আমার এটুকুনি সজ্ঞানে আমি থাকি যাতে আমি এবং আমার সঙ্গী ঠিকমতো বাড়িটা পৌঁছতে পারি, ঠিকমতো গাড়িটা চালাতে পারি। অন্তত এইটুকু অন্তত রেসপন্সিবল হওয়া উচিত ছিল, নয় কি সনিকারও? এক্স্যাক্টলি, কারোর একজনের
এক্স্যাক্টলি, কারোর একজনের একটা রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল। সাধারণত কোনো ছেলে পাশে থাকলে সে তাকে বেশি রেসপন্সিবল মানা হয়। আমরাও বাড়িতে ফিরি, শতরূপা, আসলে এটা ছেলে মেয়ে এইভাবে লিঙ্গ ভেদটা হয়তো করা উচিত নয়। আমাদের প্রত্যেকেরই রেসপন্সিবল হওয়া উচিত এবং আমাদের একটু অন্তত ভাবনা চিন্তা করা উচিত কি করছি আমি আর কি করা উচিত, তাহলে অন্তত সনিকার মতো এরকম অকাল মৃত্যুর ঘটনা আমরা এড়াতে পারবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এখানে থাকার জন্য শতরূপা, অনেক ধন্যবাদ কল্লোলদা এখানে আসার জন্য। আমাদের এই বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ করছি, একটু পরে রয়েছে 9টার নিউজ রুম, সঙ্গে থাকুন দিনভর।